বিদ্যুৎ নিয়ে অনেক কথা যে বিশেষ আইন করেছি সেটারও সমালোচনা শুনলাম। আমার প্রশ্ন হচ্ছে, এই বিশেষ আইনটা যদি আমরা না করতাম, এই বেনজির বিএনপি এবং জামাতের শত শত মায়ের বুক খালি করেছে। আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি। আসসালামু আলাইকুম দর্শক, দেশ এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটির সাথে সংযুক্ত হয়েছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু থেকে সংবাদ শিরোনাম দেখেছেন, এখন আপনাদেরকে বিস্তারিত দেখাবো। দর্শক, আজকের এই ভিডিওটি দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে অনুরোধ করব পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ আজকের এই ভিডিওতে এমন কিছু তথ্য আছে আপনারা শুনলে এবং দেখলে অবাক হয়ে যাবেন। ব্যারিস্টার সুমন ভাইকে কিন্তু সবাই চেনেন, বাংলাদেশের ফাটাকৃষ্ট ব্যারিস্টার সুমন ভাই কিন্তু দুর্নীতির বিপক্ষে কথা বলে, কাউকে দুর্নীতি দেখলে তাকে ছাড়ে না। প্রিয় দর্শক, আপনারা ব্যারিস্টার সুমন ভাইয়ের শুরু থেকে যে একটি বক্তব্য শুনেছেন, একটি ভাইরাল জ্বালামুখী বক্তব্য শুনেছেন, সেই বক্তব্যের ভিডিওটি আপনাদেরকে দেখাবো। আজকে এই ভিডিওটি অবশ্যই দেখবেন, কারণ আপনি যদি বাংলাদেশের একজন সুনাগরিক হয়ে থাকেন আজকের এই কথাগুলো আপনাদের অবশ্যই শুনতে হবে। ধৈর্য সহকারে শুনবেন, অনেক কিছু জানতে পারবেন সুমন ভাইয়ের আজকের এই ভিডিও থেকে। সুপ্রিয় দর্শক, আমি বেশি কথা বাড়াবো না, চলে যাব সেই ভিডিওতে। দর্শক, ব্যারিস্টার সুমন ভাই তিনি বলতিছে যে আমার মতো আধা পাগলা এমপি দরকার ওই বাটপাড়কে তাড়াইতে। তো বেশি কথা বলবো না, সেই বাটপাড়গুলি কারা এবং বাংলাদেশের কাকে সে বাটপাড় বলেছে এবং সে এই কথাই বলতেছে। সোনারঘাট মাধবপুরে বিগত 10-15 বছর যারা এমপিগিরি করেছে, যারা মন্ত্রিত্ব করেছে, তারা কোনো উন্নয়নমূলক কাজ করে নাই এবং যত সরকারি তহবিলের টাকা পাইছে, যত বরাদ্দ পাইছে ওই দেশে সে খরচ করে নাই। তারই একটি জের এবং প্রতিবাদ স্বরূপ এই কথাগুলো বলেছে সাবেক বিমানমন্ত্রীকে। প্রিয় দর্শক, আরো অনেক নেতারা এই সাথে জড়িত আছে এবং এমন এমন কিছু তথ্য দিয়েছে, আজকের এই তথ্য শুনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়তো হতবাক হয়ে গেছে, অবাক হয়ে গেছে। বাংলাদেশের সেতু মন্ত্রীকে নিয়েও অনেক কিছু কথা বলেছে। আজকের এই ভিডিওটি দেখার পরে বাংলাদেশ সরকার তাকে সিদ্ধান্ত এটাও নিতে পারে যে সুমনকে দলে রাখবে কি রাখবে না। দর্শক, আপনি যদি একজন সুমন ভাইয়ের ফ্যান ফলোয়ার হয়ে থাকেন অবশ্যই আজকের এই ভিডিওটি আপনার দেখা খুবই গুরুত্বপূর্ণ এবং জরুরি। তা আমি বেশি কথা বাড়াবো না, চলুন সোজা সেই ভিডিওটি দেখি, তারপরে কিছু কথা আপনাদের সাথে। আমি কইছি এই দেশের বাটপার তারাইবার লাগি এরকম আধা পাগলা এমপি জরুরি। এই দেশের সুর বাটপার হলে তারাইবার লাগি এরকম আধা পাগলা উকিল ব্যারিস্টার জরুরি। বালা 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 বেটাইন একবারে ভাঞ্জি বইরা শুটকুট উটকুট বইরা এমপি বানায়, দেখছো না? 3 মাসে 4 মাসে একবার আইছন, দেখছো না? করোনার 5 মাস পরে একবার আইছন, দেখছো না? মাধবপুর সোনারঘাট কিতা হইব জানেননি? মানুষের স্বপ্ন দেখা কয় না ফুলারে বড় ইয়া কিতা হইব রে ভূত, কয় আমি ডাক্তার হইমু, কয় আমি ইঞ্জিনিয়ার হইমু, কেউ কয় পাইলট হইমু। তো এমপি হিসাবে আমারে জিগাইতা না যে তুমি কিতা বানাইতাই? আমি স্বপ্ন দেখি সোনারঘাট মাধবপুরে আমি দুবাই অথবা কাতার বানাইতাম। আমি আমার কোন লোক ইটা দেশ ফাটাইতাম না, আমার লোক কেন উনইন। আমি এমন ভাগ্যবান ফুলা 24টা চা বাগান পাইছি। কয়টা চা বাগান? রিজার্ভ ফরেস্ট রেমা খালেঙ্গা আর সাতচুরি কয়টা পাইছি? স্থলবন্দর পাইছি। রেল লাইন আছে, যদি ঠিক করে আইন রেল লাইন আছে না? নদী আছে, কিতা নাই আমরা খালি নাই হইল গিয়া ওই সুন্দর মতো একটা গার্ডিয়ান নাই, গার্জিয়ান নাই, অভিভাবক নাই। ওই যে আমার ওই যে বক্তব্য বইলে 18 লাই বক্তব্য দিত আগে, এর মধ্যে বুট্টু ভাইও দিত। আর মেন মাহবুব ভাই আইলে ওই বুট্টু ভাই যখন বক্তব্য দিয়া কইতো এই যে আমাদের দলাইপাড়ার ইতাকরণ লাগবো, ইতাকরণ লাগবো, মাহবুব ভাই ঘুমাইতো। আর বুট্টু ভাইটা টার পাইতো না, মনে করছে বুট্টু ভাই যে আমি যেটা কইছি তা মানে শুনছে, আসলে মাহবুব ভাই ঘুমো। ওই মেয়রে যখন আধা ঘন্টা 1 ঘন্টা পরে আইছে, মেয়রে চিল্লা হয় উঠোই না আপনার সময় কৌ। মাহবুব ভাই কোথাও উনছই না, খিতা লাগে। ওই দেখুন
যার কারণে মানছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণে যে ভিডিও ক্লিপটা দেখেছেন আশা করি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আজকের এই ভিডিওটি অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন। দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন আপনাকে অনুরোধ করব ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি সাবস্ক্রাইব করে রাখেন অলরেডি সবাইকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, এখন আপনাদের সাথে আরেকটি ভিডিও ক্লিপ শেয়ার করব। সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উনি সংসদে একটি জ্বালামুখী বক্তব্য দিয়েছে এবং সেই জ্বালামুখী বক্তব্য অবশ্যই আপনারা শুনবেন, কারণ এমন কিছু কথা বলেছে আমাদের এই বাংলাদেশের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে দাঁড়িয়ে। দর্শক, আজকে জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছে সেটা হচ্ছে প্রথমত আমাদের দেশে বিদ্যুৎ নিয়ে সংকট, সেই বিদ্যুতের জন্য বিদ্যুতের লোডশেডিং নিয়ে, বিদ্যুতের বিশাল অর্থ দুর্নীতি নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী এই প্রথম সংসদে দাঁড়িয়ে বিদ্যুৎ নিয়ে কথা বলল। আমরা যারা সাধারণ গ্রাহক আছি, বিদ্যুৎ নিয়ে অনেক অসহায় অবস্থার মধ্যে আছি। প্রিয় দর্শক, আমার ঘরেই গত মাসে যেখানে আমাদের 150 ইউনিট আসে, যেখানে আমি 1200-1300 টাকা বিল দেই, সেখানে বিল আসছে 3300 টাকা। তাদেরকে বলা হলো যে মিটার চার্জ নিতে আসে, তারা বলল যে এই আমাদের জুন জুলাই মাস গেছে, বছর শেষের একটি বড় অফিসার আমাদেরকে বলে দিয়েছে রেটিংটা ডাবল করে দিছে। দর্শক, এই যদি হয় আমাদের বাংলাদেশের বিদ্যুৎ সরবরাহের অবস্থা, তারই একটি পরিপ্রেক্ষিতে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বললেন সংসদে দাঁড়িয়ে, বিদ্যুৎ অফিসারদের হুঁশিয়ারি করে কি কথা বললো চলুন আমরা সেই কথাগুলো শুনি। দর্শক, আরো একটি ভাইরাল ভিডিও আছে, সেটা হচ্ছে আমাদের দুর্নীতিবাজ বেনজির আহমেদ। উনি এখন বাংলাদেশের থেকে বিলুপ্ত হয়ে গেছে, পলাইছে, কয়েক হাজার কোটি টাকা লুটপাট করে নিয়ে, সাধারণ জনগণের টাকা, আপনার আমার টাকা লুটপাট করে নিয়ে, দেশের সরকারের টাকা লুটপাট করে নিয়ে ওনাকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। দর্শক, তারই প্রতিবাদ স্বরূপ একটি মিটিং বের করে সেই মিটিং এর মধ্যে একটি ছোট্ট ছেলে কি কথাগুলো বলল আমাদের সাবেক সেই পুলিশ কমিশনারকে, বেনজির সাহেবকে নিয়ে। দর্শক, তিনি নাকি বলেছে ভাইরাল যে এমন কিছু কথা বলতেছে যে অনেক মায়ের কোল খালি করেছে। আসলে বেনজির আহমেদ কার ছেলে মেরেছে, কার মায়ের কোল খালি করছে, এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। চলুন আমরা সেই ভিডিওটি দেখে আসি। আমার প্রশ্ন হচ্ছে, এই বিশেষ আইনটা যদি আমরা না করতাম আর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলি যদি নির্মাণ না করতাম, আজকে বিদ্যুৎটা আসতো কোত্থেকে? 96 সালে এসে পেলাম মাত্র 1600 মেগাওয়াট। তখনই তো বেসরকারি খাতে বিদ্যুৎ উৎপাদন শুরু করলাম, 4300 মেগাওয়াটে রেখে গিয়েছিলাম। 8 বছর পরে এসে দেখি সেটা আবার কমে গেছে। সেখান থেকে যাত্রা শুরু করে এখন 30,000 মেগাওয়াটে আমরা সক্ষমতা অর্জন করেছি। এটা বোধহয় আমাদের অনেকেরই ধারণা যে 30,000 মেগাওয়াট তো 30,000 মেগাওয়াটে উৎপাদন হবে, তা কিন্তু হয় না, এটা যান্ত্রিক বিষয়। আমার যেটা প্রয়োজন সেটা হবে। আর তাছাড়া অনেক বিদ্যুৎ কেন্দ্র সেগুলি রিফার্বিশ করতে হয়, সেগুলিকে অনেক সময় যত্ন করতে হয়, সেগুলির কোনো ত্রুটি দেখালে সেগুলিও রক্ষণাবেক্ষণ করতে হয়। আর সবসময় হাতে একটা অতিরিক্ত বিদ্যুৎ থাকতে হয়, যে কোনো সময় একটা জায়গায় যদি ট্রিপ করে আমি যেন সাথে সাথে সরবরাহ করতে পারি, তার জন্য বিকল্প ব্যবস্থা রাখতে হয়। এটা হচ্ছে চিরাচরিত নিয়ম। আর যারা এই বিষয়টা জানেন না বা অজ্ঞানতাও হতে পারে আর ইচ্ছাকৃত হতে পারে। এখানে কিন্তু আমরা যখন সরকার এসে আমাদের কী ছিল, আশু করণীয় বিদ্যুৎ সমস্যা দূর করার, এরপরে মধ্যমেয়াদী পরিকল্পনা, দীর্ঘমেয়াদী পরিকল্পনা। আমরা কিন্তু আশু যেটা করণীয় সেটা করেছি, এরপরে মধ্যমেয়াদীটা হয়েছে, এখন দীর্ঘমেয়াদী পরিকল্পনা হচ্ছে আমাদের। এখন পরমাণু বিদ্যুৎ কেন্দ্র চলে আসছে, আর কিছুদিনের মধ্যে সেটা চালু হবে। তাছাড়া আমাদের আরেকটা লক্ষ্য হচ্ছে যে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা আমরা বৃদ্ধির সাথে সাথে আমরা 6 গুণ বৃদ্ধি করেছি। সেই সাথে সাথে আমাদের একটা হিসাব আছে, 2030 সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা হবে 40,000 মেগাওয়াট, আর 2040 সাল নাগাদ হবে 60,000 মেগাওয়াট। এই পরিকল্পনা নিয়ে এবং প্রিয় দর্শক, ধৈর্য সহকারে যারা আমার এই ভিডিও ক্লিপটা দেখেছেন আর হয়তো বা আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে
অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং ভিডিওটি যদি ভালো লাগে, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করতে মন চায়, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। দর্শক, আজকের মতো ভিডিও থেকে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।